আমাদের অনন্য স্টোরি সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। অহিন আরিশাকে নিয়ে অহিনের কাজিনরা বের হয়েছে গ্রাম দেখাতে। গ্রামের সাজিদা বেগমের পরিবারের খুব নাম, তাই গ্রামের রাস্তা ধরে হাঁটতেই অনেক মানুষ আসছে অহিনের বউকে দেখতে। যদি নানুর বাড়িতে আর গ্রামে অহিন শাহরিয়ার নামে পরিচিত, এমনকি অহিনের নানুমণিও তাকে শাহরিয়ার বলে ডাকে। অহিনের পুরো নাম আবরার শাহরিয়ার অহিন, তাই ছোটবেলা থেকে তার নানা ভাই তাকে শাহরিয়ার নামে ডাকে। সেই থেকে সবাই এই নামেই চিনে অহিনকে। এখানে গ্রামের মেঠো পথ ধরে হাঁটছে অহিন। আরিশার অহিনের কয়েকজন কাজিন, এর মধ্যে একটা মেয়ে আছে নাম তিন্নি। সে বারবার অহিনের দিকে তাকাচ্ছে। কাল এসে থেকেই দেখছে আরিশা মেয়েটা অহিনের দিকে কেমন ড্যাব ড্যাব করে তাকিয়ে থাকে। আরিশার কেন যেন বিষয়টা হজম হচ্ছে না। অন্যের বরকে এভাবে দেখতে নেই, সেটা কি জানে না মেয়েটা? আরিশা কথাটা ভাবতেই তার মনে হয় সে কি অহিনকে নিজের বর ভাবা শুরু করেছে। যদি তা না হয়, এমন ভাবনা তার মনে এলো কেন? অহিন খেয়াল করছে প্রথম থেকে আরিশাকে আজকে নতুন বউয়ের মতো লাগছে, কারণ তার মাথায় ঘোমটা দেওয়া, মায়াভরা মুখটার চোখের কোল জুড়ে কাজলের ছড়াছড়ি, বাঁশের মতো চিকন নাকটা একটু লালচে হয়ে আছে, লাভ শেপ ঠোঁটে হালকা রঙের লিপস্টিক দেওয়া, পরনে নীল জামদানি শাড়ি। সব মিলিয়ে অপ্সরার মতো লাগছে আরুকে। কেমন একটা সুখ অনুভূত হচ্ছে অহিনের আরিশাকে দেখলে। ফোলা ফোলা গাল দুটো কেমন আদুরে দেখাচ্ছে। ইচ্ছে করছে টেনে দিতে, কিন্তু না, তার ইচ্ছে তো কখনো পূরণ হওয়ার নয়। তাই মনের গভীরে জন্মানোর আগে গলা টিপে মেরে ফেলে সেসব ইচ্ছেকে অহিন। কাজিনদের থেকে একজন অহিনকে জিজ্ঞেস করে, আচ্ছা ভাইয়া, ভাবির নাম কি? অহিন জবাব দেয় একটু হেসে। মেয়েটি বলে, ওয়াও ভাইয়া, এত কিউট নাম, আর মিলেও গেছে তোমাদের দুজনের নাম, শাহলিজা, ওয়াইফ অব শাহরিয়ার। কিয়া বাদ ভাইয়া, খুব সুন্দর মিলে গেল। তোমাদের একসাথে দেখতে যেমন ভালো লাগে, দুজনের নামও খুব ভালো লাগে। শাহরিয়ার প্লাস শাহলিজা, অহিন প্লাস আরিশা, এটাকেই বোধহয় বলে বাম পাজরের হাত দিয়ে তৈরি। আরিশার মুখে লজ্জা ভর করেছে। মনের কোণে সূক্ষ্ম একটি ভালো লাগা কাজ করছে কথাগুলো শুনে। এটাকেই বুঝি বলে মন কেমনের অনুভূতি। তার মনে প্রাণে এক অজানা অনুভূতি শিহরণ দিচ্ছে, যার অস্তিত্ব একটু একটু টের পাচ্ছে। রেবির কথাগুলো শোনার পর থেকে আরিশা খুব চেষ্টা করছে নিজের অনুভূতির কাছে স্পষ্ট থাকতে, ভালোবাসার কাছে পরিষ্কার থাকতে। তাই হয়তো তার মনে অহিনের প্রতি কিছু একটা আছে, সেটা সে আস্তে আস্তে টের পাচ্ছে। কিন্তু রাফিনের কথা মনে হতেই তার মনে বিষণ্ণতা নামে। হাঁটতে হাঁটতে তাদের চোখে পড়ে একটা হলুদ শস্য ক্ষেত। সেই ক্ষেতে সবুজ পাতার ফাঁকে উকি দিয়ে আছে হলদে শস্য। এরকম দৃশ্য চেয়ে থাকতেই ইচ্ছে করে। আরিশা অহিনের কাছে গিয়ে ফিসফিসিয়ে বলে, আমি শস্য খেতে যাব অহিন, প্লিজ সবাইকে বল তুই। অহিন বলে, এখন আমরা শস্য খেতে ফটো সেশন করব, সো হারি আপ গাইস। অহিনের কথা শুনে সবার মনের ইচ্ছে লাই ফেলে। এখানে সবার ইচ্ছে করছিল অহিনের গলায় ঝোলানো ক্যামেরায় নিজেদের আবদ্ধ করা। সেটা পূরণ হবে শুনেই সে কি আনন্দ সবার, শুধু তিন্নি ছাড়া। তিন্নি কেমন আনমনা হয়ে আছে, চুপচাপ, মুখে হাসি নেই। আরিশা খেতে নেমে যায় ননদদের সাথে। সবার সাথে অনেকগুলো ছবি তোলে সে। তারপর অহিন আরিশাকে বলে, আরু, তুমি কিছু ফুল ছেড়ে নাও, তারপর আকাশের দিকে উড়িয়ে দাও। যখন সে ফুলগুলো তোমার গায়ের উপর পড়বে, তখনই ছবি ক্লিক করব। অহিন আরিশা গ্রামে এসে সবার সামনে একে অপরকে তুমি করে বলে। এটা সাজিদা বেগমের হুকুম, আরিশা সেটাই করে। অহিন ছবিটার দিকে তাকিয়ে না চাইতেই তার মুখ থেকে বের হয়ে যা ওয়াও। সবাই অহিনের কথা শুনে হেসে দেয়, তিন্নি ছাড়া। রাহি বলে, ভাইয়া, তোমার বউ ওয়াও। আমরা তো জানি, এখন দেখছি তুমি পাগল হয়ে গেছো ভাবির প্রেমে। যেভাবে ওয়াও বলছো, তোমার মুখের এক্সপ্রেশনটাও জাস্ট ওয়াও। আরিশার কানে কথাটা যেতে অহিনকে ভালো করে দুচোখে পরখ করে নিল। গাঢ় নীল রঙের শার্টের স্লিভস কনুই পর্যন্ত গোটানো, বুকের দিকের দুটো বোতাম খোলা,
এতে তার রোমশ সাদা বুকে কালো পশমগুলো স্পষ্ট হয়ে তাকিয়ে আছে আরিশার দিকে। শেভ করা মুখটাই হালকা খোঁচা খোঁচা দাড়িতে ভয়ঙ্কর সুন্দর দেখাচ্ছে অহিনকে। আর হেয়ার স্টাইলটা তো আরও বেশি সুন্দর, মডার্ন হেয়ার কাট দেওয়া, কানের দুপাশে ছোট ছোট করে কাটা, আর কপাল বরাবর মাঝখানে বড় করে শেপ দেওয়া, যা অহিনকে একটু বেশি মানিয়েছে। অহিনের মুখে সেই ভুবন ভোলানো হাসি, যে হাসিতে চোখ হাসে, যে হাসিতে ঠোঁট হাসে, স্নিগ্ধ সেই হাসি। আরিশার মনে হলো তার হাতে ক্যামেরা থাকলে সে এখন এই ভয়ঙ্কর সুন্দর হাসিটা ক্যামেরায় বন্দি করে ফেলত। তোমার হাসিটা খুব সুন্দর ওহিন ভাইয়া। আরিশা পিছনে তাকিয়ে দেখে তিন্নি অহিনকে উদ্দেশ্য করে এই কথাটি বলছে। হঠাৎ অদ্ভুতভাবে আরিশা আবিষ্কার করলো তার মনে হিংসে হচ্ছে এই মেয়েকে নিয়ে। কেন এই মেয়ে তার স্বামীকে সুন্দর বলল? হ্যাঁ, এটা শতভাগ সত্যি যে অহিনের হাসিটা সত্যি অসম্ভব রকমের সুন্দর। তাই বলে অন্য কেউ এটা কেন বলবে? এটাই শুধু আমার হক। এসব ভাবতেই আরিশা বুঝতে পারে তার মাঝে অহিনের প্রতি অধিকারবোধ কাজ করছে। আরিশার কাছে এই মুহূর্তগুলো কেমন অগোছালো মনে হলো। অহিনের পাশে আরিশা দাঁড়িয়ে অনেকগুলো ছবি তোলে কাজিনদের চোরাচুরিতে। শস্য ক্ষেত থেকে গ্রামের চিকন রাস্তাগুলো দিয়ে তারা হেঁটে যাচ্ছে। বৈশাখ মাস এখন, তাই চারিদিকে কৃষক ধান কাটছে। একটা অদ্ভুত সুন্দর দৃশ্যে অহিন আরিশার চোখ আটকে গেল। একজন কৃষকের স্ত্রী তার জন্য মাঠে খাবার নিয়ে এসেছে একটা গামছায় পুঁটলি বেঁধে। কৃষানি গামছা খুলে খাবার বেড়ে দিচ্ছে। কৃষক মুখে পানির ঝাপটা দিয়ে পাশে বসেছে। তার স্ত্রী শাড়ির আঁচল দিয়ে স্বামীর চোখে মুখের পানি মুছে দিচ্ছে, স্বামীর মুখে খাবার তুলে দিচ্ছে। এমন দৃশ্য এখনকার সময় এসে বিরল, খুব একটা দেখা যায় না এমন দৃশ্য। তখন অহিন তার ক্যামেরায় বন্দি করে নিল এই যুগলের সুন্দর এই মুহূর্তটাকে। অহিন আফসোসের গলায় বলে, ইস, আমার বউ যদি আমাকে এইভাবে খাইয়ে দেয়, আমি তো নিজের জীবনকে সার্থক মনে করব। অহিনের কাজিন রাহি বলে, তুমি কি চাও ভাইয়া এমন কিছু? অহিন তার দিকে তাকিয়ে করুণ গলায় বলে, চাইলেই বা কি, আমার তো এমন কপাল নেই। আরিশা অহিনের ড্রামা দেখে রেগে ফুলকো লুচি হয়ে যাচ্ছে। কি ঢং করতে পারে এই ছেলেটা, এমন ভাবে বলে মনে হয় সত্যি সত্যি। আসলে তো সব নাটক করতেছে ভেবেই ঠোঁট উল্টায় আরিশা। রাহি দৌড়ে সেই যুগলের কাছে গিয়ে কি যেন বলে। তারপর অহিন আরিশাকে পাশে একটা বাড়িতে নিয়ে যায়। বাড়িটিতে দুটি মাটির ঘর আছে, একটিতে নানা রং দিয়ে নকশা করা, অন্যটি শুধু মাটির রঙের। আরিশা এই প্রথম মাটির ঘর বাস্তবে দেখল। আগে টিভিতে দেখলেও সরাসরি দেখার সুযোগ হয়নি। আরিশা বলে, ওফ ওয়াও, এত সুন্দর বাড়িটা, আমার খুব ভালো লাগছে। রাহি বলে, ভাবি সাহিবা একটু ঘরে চলো, আরও ভালো লাগবে। আরিশাকে এক ঘরে, অহিনকে এক ঘরে নেওয়া হলো। কিছুক্ষণ পর আরিশা অহিন দুজন দুই ঘর থেকে বের হলো। দুজন মুখোমুখি। আরিশার শাড়িটা বাঙালি স্টাইলে পরানো, যাকে বলে আটপৌর। অহিনের পরনে লুঙ্গি, একটা স্লিভলেস গেঞ্জি, মাথায় গামছা বাঁধা। দুজন দুজনকে দেখে অবাক হয়ে গেল। এবার বুঝতে পারল কাজিনদের তাহলে এই প্ল্যান ছিল। আরিশার এভাবে লজ্জা লাগছে। আরিশা রাহিকে বলে, আপু আমার খুব লজ্জা লাগছে এভাবে শাড়ি পরে। রাহি জোরে বলে, আরে ভাবি, এভাবে লজ্জা লাগছে? আমি তো আরো ভাবলাম তোমাকে গ্যান্দা ফুল স্টাইলে জ্যাকলিনের মতো শাড়ি পরাবো, কিন্তু সমস্যা হচ্ছে তোমার কোমরে বাটারফ্লাই নাই। বলেই রাহির ঠোঁট টিপে হাসে। রাহির কথা শুনে সবাই হেসে ওঠে। আরিশা আরও বেশি লজ্জা পায়। এই মেয়ে এমন বলবে জানলে কিছুই বলতো না সে। দুজনকে ধানের মাঠে নিয়ে যাওয়া হলো। সেই একই স্টাইলে আরিশাকে বলা হয় অহিনের মুখ মুছে দিতে। আরিশা লজ্জারাঙা মুখে অহিনের মুখ মুছে দেয়। অহিনকে নিচে হাতে তুলে খাইয়ে দেয়। এমন মুহূর্তে আরিশার মনে হয় তার মন ভালো লাগা কাজ করছে। একটু বিরক্তও হচ্ছে না সে। এবার সে তার মনের দুয়ে দুয়ে চার মেলানোর চেষ্টায় আছে। অন্যদিকে অহিনের মনে হচ্ছে সে স্বপ্ন দেখছে। আরিশা অহিনকে খাইয়ে দিচ্ছে, এটা তো অবিশ্বাস্য কথা। তাও আরিশার মুখে লজ্জা ভর করেছে, কোনো সংকোচ নেই। লজ্জারাঙা মুখে আরিশাকে চির সবুজ বাঙালি বধূ মনে হচ্ছে। আজ অহিন মন থেকে কেন যেন ফিল করলো আরিশা অহিনের বউ। হ্যাঁ,
অহিনের বউ আরিশা। কিন্তু হঠাৎ তার মনে পড়ে গেল আর মাত্র 4 মাস 26 দিন পর আরিশা রাফিনের হয়ে যাবে। রাফিন নাকি বিয়ের শপিং করে ফেলতেছে একটু একটু করে। কল করে জানিয়েছে অহিনকে। অহিনের রোদেলা মনে একটু একটু করে মেঘ ভর করতে শুরু করেছে। সেই মেঘ অনেকগুলো দিন ধরে গুমোট হয়ে আছে, এখনো পর্যন্ত বৃষ্টি হয়ে ঝরেনি। শুধু এখন সেই অপেক্ষা। অহিন আরিশা সহ বাকিরা সারা গ্রাম ঘুরে দেখল। চিরসবুজের গ্রাম্য পরিবেশ যেন মন কেড়ে নেয়। চারপাশে কত রকম সবজি করে রাখছে সবাই। সবাই আনন্দে আনন্দে হাঁটছে। কেউ কেউ এসে বলে, আরে শাহরিয়ার যে কবে আইলে গ্রামে? আমাগুলোকে দেখা করলা না? সাথে এটাকে বউ নাকি? আরে শাহরিয়ারের বউ তো মাশাআল্লাহ, এত সুন্দর বউ আমাকে 10 গ্রামও নাই, নজর না লাগুক। এসব শুনতে শুনতে আরিশা বারবার লজ্জা পেয়ে যায়। নারী তার প্রশংসা শুনলে লজ্জা পাবে, এটাই স্বাভাবিক। কিন্তু আরিশার লজ্জায় লাল নীল বেগুনি হয়ে যাওয়া দেখে অহিনের বুকের ভিতর তোলপাড় শুরু করে দেয়। কারণ লজ্জা পেলে আরিশাকে আরও বেশি সুন্দর লাগে, মায়াবী লাগে। এসব কিছুর মাঝে আরিশার মনে পড়ে যায় রাফিনের কথা। প্রথম ভালোবাসা কি কোনোভাবে অস্বীকার করা যায়? আর সে যদি অধিকার নিয়ে সামনে দাঁড়ায় তাহলে তো আরও যায় না। অল্প বিস্তর পাওয়া সূক্ষ্ম কিছু ভালো লাগার মাঝেও বুকে চিনচিনে ব্যথা হয় রাফিনের জন্য। তার সুখের যে অসুখ করেছে, সেই অসুখের কি কোনো ওষুধ আজ পর্যন্ত আবিষ্কার করতে পেরেছে কোনো ডাক্তার কিংবা কোনো গবেষক? আর বাকি জীবনে কি কেউ পারবে আবিষ্কার করতে? কি জানি, হয়তো পারবে, হয়তো না। অহিন আরিশা সহ অন্য সবাই মিলে বাড়ি আসার সময় একটা বাঁশের সাঁকো পড়ে। এখন সমস্যা হচ্ছে আরিশা সাঁকোর উপর দিয়ে হাঁটতে পারে না। উপস্থিত সবাইকে অবাক করে দিয়ে অহিন আরিশাকে কোলে তুলে নেয়। আরিশা পা নাচাতে শুরু করে, কারণ এটা গ্রাম, এখানকার মানুষ এসব বিষয়কে স্বাভাবিকভাবে নেয় না। আরিশা বারবার বলে যাচ্ছে, আমাকে নামিয়ে দাও অহিন, মানুষ কি বলবে? অহিন সামনের দিকে তাকিয়ে সাঁকোতে ওঠে। আরিশা চোখ বন্ধ করে ফেলে। অহিন তার সেই ভুবন ভোলানো হাসি দিয়ে আরিশাকে নিয়ে এগিয়ে যায়। অহিনের কাজিনরা সবাই অবাক হয়ে তাকিয়ে থাকে, কারণ গ্রামে সচরাচর এমন হয় না। এসব শুধু তারা মুভিতে দেখেছে। তিন্নি বলে মেয়েটা ঠাই এক জায়গায় দাঁড়িয়ে আছে। তার চোখ মুখের অবস্থা দেখলে মনে হয় সে এখনই পারলে আরিশাকে তার চোখের আগুন দিয়ে ভস্ম করে দিবে। রাহি তিন্নিকে খেয়াল করে কনুই দিয়ে ধাক্কা মেরে বলে, চল তিন্নিপু। অহিন আরিশাকে কোলে নেওয়ার দৃশ্য ক্যামেরা বন্দি করে নেয় রাহি। অন্যদিকে গ্রামের উৎসুক জনতা ছবির শুটিং দেখার মতো মহা উৎসাহ নিয়ে আরিশাকে অহিনের কোলে নেওয়া দেখছে। রাহি আরিশাকে বলে, ভাবি তোমার অনেক ভাগ্য যে তুমি এত ভালো একজন মানুষকে স্বামী হিসেবে পেয়েছ। ভাইয়া যেমন দেখতে তেমন ব্যবহার, তেমন রোমান্টিক, এমন স্বামীর স্বপ্নই তো প্রতিটি মেয়ে কিশোরীর সময় থেকে দেখে আসে। কিন্তু ঠিক কজন মেয়ে এমন ভাগ্য করে পৃথিবীতে আসে? তাই ভালোবাসাকে ভালোবাসায় বেঁধে রেখো। রাহির প্রতিটি কথা আরিশার মনে প্রাণে এক অদ্ভুত শিহরণ দিচ্ছিল। তার মনের গোপন কোণে ভয়ঙ্কর রকম সুখের বৈশাখী নেমেছে, যে সুখে পাওয়ার জন্য গর্ব হচ্ছে আর প্রাপ্তির জন্য অহংকার। জীবনের স্রোতে গা ভাসিয়ে দিতে ইচ্ছে করছে। আরিশার মনের কোণে অহিনের জন্য যে ভালোবাসার সৃষ্টি হয়েছে তা যেন রাহির কথায় আরও বেশি মাথা চাড়া দিয়ে উঠল। আরিশার মন হয়তো বুঝতে পারছে না তার মন ক্রমশ অহিন নামক সাগরে নিমজ্জিত হচ্ছে, যে সাগরে একবার পড়লে আর কেউ উঠতে পারে না। চলতে হয় স্রোতের টানে। সবাই বাড়িতে ঢুকলো। অনেকটা সময় ঘুরে সবাই ক্লান্ত। নানুমণি অহিন আরিশাকে ফ্রেশ হয়ে খেয়ে রেস্ট নিতে বলছে। মাগরিবের নামাজের পর তাদের দুজনকে নানুমণির ঘরে আসার দাওয়াত জানালেন নানুমণি। অহিন আরিশা সে দাওয়াত সাদরে গ্রহণ করে। অহিন ফ্রেশ হয়ে আসে, পরনে টাওয়েল। আরিশা সব সময় অহিনকে গোসলের পরে আসলে আর চোখে দেখে, কারণ সরাসরি দেখলে এই অহিন যা তা বলে, তাই সরাসরি তাকাতে পারে না। অহিন আয়নার সামনে গিয়ে খালি গায়ে বডি স্প্রে দিচ্ছে। আরিশার দিকে না তাকিয়েই বলে, আচ্ছা, তুই সবসময় এভাবে আমাকে চুরি করে কেন দেখিস? না মানে তুই যদি চাস আমি চোখ বন্ধ করে তোর সামনে বসে থাকবো আর তুই আমাকে
অহিনের মুখে প্রাণবন্ত হাসিটা লেগে আছে। সেই হাসিতে দুষ্টুমি মিশে একেবারে রোমান্টিক হাসি হয়ে গেছে। হাসিও রোম্যান্টিক হয় এসব? ভাবতেই আরিশা আমতা আমতা করে বলে, সব সময় তোর বাজে কথা না বললে নয়। নিজেকে কি ভাবিস তুই? সাকিব খান? বলেই ঠোঁট উল্টাই আরিশা। অহিন আরিশার দিকে এগুতে থাকে। আরিশা পেছাতে পেছাতে একদম এসে দেওয়ালের সাথে লেগে যায়। অহিন ডান হাত আরিশার পিছনে দেওয়ালে দিয়ে অন্য হাতে আরিশার চোখ বন্ধ করে মুখটা তুলে বলে, আমি সাকিব খান না, আমি আবরার শাহরিয়ার অহিন। যে কোনো নায়ক নয়, আবার নায়কের চেয়ে কমও নয়। অহিন একদম কাছে আসাতে সদ্য করে স্প্রের ঘ্রাণে আরিশার কেমন দমবন্ধ হয়ে যাওয়া ভালো লাগছে। বুকের ভেতর ধূপ পোকানিটা আরও অনেক গুণ বেড়ে গেছে। মনে হচ্ছে অহিন এখন সামনে থেকে না গেলে সে এখনই অজ্ঞান হয়ে যাবে। অনেক কথা বলতে চাইলেও আরিশার মুখ দিয়ে একটা শব্দও বের হলো না। অহিন চুপ থাকতে দেখে আরিশাকে ভেজা চুল ছাকড়া দেয় আরিশার মুখের উপর। এতে যেন আরিশার আরও বেশি দমবন্ধ হয়ে আসে, কারণ সদ্য করে আসে শ্যাম্পুর ঘ্রাণে আরিশার কেমন একটা ঘোর লেগে যাচ্ছে। তার উপর সামনে ফর্সা রোমস্য বুক, যা ঘোর লাগার জন্য যথেষ্ট। কিন্তু আরিশা কোনো প্রকার রোমান্টিকতা না করে অহিনের বুকে ঝাঁপিয়ে পড়ে আর কামড় বসিয়ে দেয় অহিনের বুকে। অহিন পরম আবেশে চোখ বুজে তাকে দেখে মনে হচ্ছে এটা কোনো ব্যথার অনুভূতি না, এটা আকাঙ্ক্ষিত ভালোবাসার অনুভূতি, যে স্পর্শের জন্য 1000 বছর অপেক্ষা করা যায়। এই মুহূর্তে অহিনের মনে হচ্ছে তপ্ত মরুর বুকে এক ফোঁটা শিশিরের সুখ অনুভব করলো। এই সুখটাতে সারা জীবনের জন্য বুকের ভিতর লালন করতে পারে অহিন, যে ভালোবাসাকে যতন করে বুকের ভিতর লুকিয়ে রেখেছে সে। আরিশা শুধু কামড় দিয়ে ক্ষান্ত হলো না, তার হাতের লম্বা স্কোয়ার শেপের নখগুলো বসিয়ে দিল অহিনের বুকে। তারপর অহিনকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয়। অহিন ধাক্কার সাথে চোখ মেলে তাকায়। সে চোখে এমন কিছু একটা ছিল যা কোনো মেয়ে বুঝতে পারবে না, কারণ সারা জীবনের আকাঙ্ক্ষিত নারীকে কাছে পেয়ে তার থেকে দূরে থাকার কষ্টটা শুধু একজন পুরুষই বোঝে। অহিন আরিশার একদম কাছে গিয়ে আরিশার এক হাত ধরে নিচের দিকে ফিরিয়ে নেয়। তারপর আরিশার মুখের একদম কাছে নিচের মুখ নিয়ে যায়। আরিশার তখন প্রাণ বেরিয়ে যাওয়ার অবস্থা, কিন্তু সে কোনোভাবেই বাধা দিতে পারছে না, কিংবা সে বাধা দিতে চাইছে না। কিন্তু আরিশাকে অবাক করে দিয়ে অহিন কিছু একটা ভেবে আরিশার কাছ থেকে নিজেকে সরিয়ে নেয়। তারপর আরিশার মুখ নিচের দুহাতে আঁচলা করে বলে, তুই আমার স্ত্রী হয়েছিস ঠিক, কিন্তু প্রেমিকা না হয়ে বেঁচে গেছিস। না হলে আমিও তোকে বুঝিয়ে দিতাম অহিন ঠিক কি। আমার শরীরের যত দাগ তুই দিয়েছিস তার চেয়ে 1000 গুণ বেশি তোর শরীরে আমি দিতাম, যা তুই গুণেও শেষ করতে পারতি না। তখন বুঝতি এই দাগের কি জ্বালা। অহিনের কণ্ঠে মাদকতা ছিল স্পষ্ট, যা আরিশার বুঝতে দেরি হলো না। এই প্রথম আরিশা অহিনের এমন কথা শুনে তার শির দ্বারা বেয়ে এক হিমশীতল নরম স্রোত নেমে গেল। সারা শরীরের পশম দাঁড়িয়ে গেল। অহিনের এমন রূপের সাথে আরিশা কোনো কালেই পরিচিত ছিল না। অহিনের এই কথাগুলো শুনে আরিশার মনে অহিনের প্রতি আরও বেশি ভালো লাগা কাজ করলো। কিন্তু বোকা আরিশা আজও বুঝল না এই কথাগুলোর আসল মাহাত্ম্য কী ছিল। অহিন আরিশা অহিনের নানুমণির ঘরে এসেছে অনেকক্ষণ। তিনি তাসবিহ পড়ছেন, তাই হাতের ইশারায় তাদের বসতে বললেন। আরিশাকে বসিয়ে দিয়ে অহিন বাইরে অপেক্ষা করল। নানুমণির ডাকে অহিন ভিতরে আসলো। নানুমণির সামনে দুজনকে বসতে বলল। খাটের উপর নারিকেল তেল চিরুনি রাখা আছে। নানুমণি আরিশাকে নিজের সামনে বসিয়ে আরিশার লম্বা চুলের খোপাটা খুলে দিল। বলেন, চুলে তেল দাও না শালিজা, দাও আমি তেল লাগিয়ে দেই। আরিশা চুপচাপ বসে রইল। ভদ্র মহিলা চোখে চশমা দিয়ে আরিশার খোলা চুলে যত্ন করে তেল দিয়ে শুরু করলেন। অহিন মুগ্ধ হয়ে সেই দৃশ্য দেখছে। আরিশার মা তাকে এমন তেল লাগিয়ে দিত, তাই তার সেদিনগুলো মনে হয়ে চোখের কোণে জল নামল। নানুমণি বললেন, বুঝলে না বউ, আমার যখন বিয়ে হয় আমার বয়স 11। এই বয়সে বিয়ে সম্পর্ক কি বুঝে একটা মেয়ে? তুমি ভালো বুঝো। লজ্জার কথা হলেও তখন আমি জ্যোৎস্না বিয়ে দেখিই নাই। এটা আবার কি? না জেনেই প্রশ্ন করে সে। নানুমণি বলেন,
তোমরা যেটারে মান্থলি সার্কেল বলো সেটা। আরিশা লজ্জা পেয়ে যায়, কিন্তু অহিন খুব স্বাভাবিক, কারণ মেয়েদের এসব বিষয়ে বরাবরই শ্রদ্ধা করে। সে জানে এটা লজ্জা বা লুকানোর কিছু নয়, এটা এই প্রকৃতিরই অংশ। নানুমণি বলেন, চিন্তা করো আমি কতটা ছোট ছিলাম। তোমার নানা ভাইয়ে তো আমাকে সামলাতে বেশ বেগ পোহাতে হয়েছে। এসব বিষয়গুলো তিনি আমাকে হাতে ধরে শিখিয়েছেন, কারণ আমি তেমন কিছুই বুঝতাম না। কিন্তু তিনি ধৈর্যের সাথে সব সময় আমার পাশে ছিলেন, হাতে খড়ি হয়ে বুঝিয়েছেন ভালোবাসা কি। জীবনে এমন মানুষ খুব কম আছে যে তোমার কাছ থেকে ভালোবাসা শিখে তোমাকেই ভালোবাসবে। কারণ মানুষ অদ্ভুতভাবে যার কাছে ভালোবাসা শেখে তাকে ভালো না বেসে অন্য কাউকে ভালোবাসে। কিন্তু আমি তার কাছে ভালোবাসা শিখে তাকেই ভালোবেসেছি। আমাদের যখন বিয়ে হয় তখন আমি তো ভালোবাসাই বুঝতাম না, কিন্তু বিয়ের এমন এক শক্তি যা ঘৃণাকেও ভালোবাসায় রূপান্তরিত করতে পারে। জীবনে বৈধতা শব্দটার অনেক জোর, যার মাধ্যমে মানুষ অসাধ্যকে সাধন করতে পারে। যখন